হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। তো এখন বাজে সকাল 9টা 5। তো আমাদের 12টা 5-এ ফ্লাইট আছে কলকাতা থেকে। তো সেই জন্য এখন নিচে মা মানে সব ব্যাগগুলোকে আমাদের প্যাক করে দিচ্ছে, দিদিও রেডি হচ্ছে। তো আমি ঘুম থেকেই তো উঠলাম এক্ষুনি, যেহেতু আমি চেষ্টা করেও তাড়াতাড়ি শুতে পারি না। তো এখন ছাদে এসে ফাইনালি ভাবলাম যে ইন্ট্রো শ্যুটটা করে দিই, কোথায় পরে করতে পারবো কি না পারবো। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমার ভিডিও আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। থ্যাংক ইউ গাইস। এদিকে আমাদের 12টা 5-এ ফ্লাইট, আর নিচে এসে দেখি দিদি এখনো কিছু রেডি করেনি, যা পারছে তাই একদম ব্যাগের মধ্যে গুজে গুজে দিচ্ছে, যেন প্রথম লোকাল ট্রেনের প্যাসেঞ্জার প্লেনে উঠেছে। তো যাই হোক, দিদি তো হাতের কাজ বানায়, তাই আসলে বুঝে উঠতে পারছে না কোনটা ছেড়ে কোনটা নেবে। যেহেতু এমনিতেই দেরি হয়ে গেছে তাই আর দেরি না করে ক্যাব বুক করে দিই, কারণ এয়ারপোর্টে গিয়েও আমাদের অনেকগুলি প্রসেস আছে। 2 ঘন্টা ধরে মেকআপ করলে তোর মুখ কেমন হয়ে যাচ্ছে, কি মিথ্যাবাদী। তো দেখতে দেখতেই আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম এয়ারপোর্টে, আর এই হলো এয়ারপোর্টে যাওয়ার রাস্তা। বাইরে থেকে দেখে হয়তো মনে হচ্ছে খুব ছোট এয়ারপোর্ট, কিন্তু একদমই নয়। ঠিক ভেতরে গেলে বোঝা যাবে যে এয়ারপোর্টটা কতটা সুন্দর। আমরা আগে ভেতরে যাই, ভেতরে গিয়ে সিকিউরিটি চেকিং কমপ্লিট করি, কারণ ওখানটায় তো সিকিউরিটি রিজনের জন্য রেকর্ড করা যায় না। তো সিকিউরিটি চেকিং কমপ্লিট করে যতটা সময় পাবো আমি চেষ্টা করবো ভেতর থেকে এয়ারপোর্টটা তোমাদের দেখানোর। তো আমরা এখন পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। এখন 10টা 41 বাজে। আমাদের 12টা 5-এ হায়দ্রাবাদে যাওয়ার জন্য ফ্লাইট। ওখান থেকে আমরা লে ওভার করে চেন্নাইতে যাবো। এই যে দিদি একেবারে সানগ্লাস করে রেডি হয়ে এসছে। তো এখন সিকিউরিটি চেক আমাদের কিছুই হয়নি, অনেকটা লেট হয়ে গেছে। তো দেখা হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। তো আমরা এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। তো সিকিউরিটি চেকিং এর যে জায়গাটা, এটা হচ্ছে তার ঠিক পরবর্তী জায়গা, মানে সিকিউরিটি চেকিং ক্রস করে তোমরা এই জায়গায় আসবে। তো সিকিউরিটি চেকিং এর জায়গাটা রেকর্ড করা যায় না সিকিউরিটি রিজনের জন্য। আর এই হচ্ছে আমাদের বোর্ডিং গেট। আমরা বোর্ডিং গেট 24 যেটা আমাদের দিয়েছে, তো আমরা তার আশেপাশেই ঘুরঘুর করছি, যেহেতু বেশি সময় নেই। তো এবার গিয়ে বোর্ডিং পাসটা নিয়ে আসবো। তো আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। আমাদের বোর্ডিং গেট হচ্ছে 24। এখন অনেকটা সময় আছে, তাই আশেপাশে ঘোরাঘুরি করছি। তো আমাদের ফ্লাইট এসে গেছে, আমাদের এয়ারলাইন্সের নাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বোর্ডিং করব। তো লাস্ট মোমেন্টে দিদি বললো যে পাশের যে ফুড স্টল আছে সেখান থেকে কিছু একটু কিনে নিই, কিন্তু এয়ারপোর্টে আমরা তো জানি প্রত্যেকটা খাবারের জিনিসের দাম খুব বেশি, তাই আমরা অনেক খুঁজে খুঁজে পেয়ে গেলাম 50 টাকার এই চিপস, সেটাই তাই আমরা নিয়ে নিলাম শেয়ার করে খাবো বলে। তো ইতিমধ্যেই দেখি যে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে বোর্ডিং গেট 24-এর সামনে চলে এলাম। আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের ভেতর থেকে দেখাবো যে আমাদের এয়ারক্রাফটটা ঠিক কেমন। তো এই হচ্ছে আমাদের এয়ারক্রাফট। ভেতর থেকে বেশ সুন্দর দেখতে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে যে সিটের যে ব্যবস্থাটা আছে, সেখানে একটা সিট থেকে আরেকটা সিটের যে গ্যাপিংটা হয় সেটা খুব কম। তো তোমরা যদি কেউ বসো, হয়তো আরেকটা সিটে মানে পা লেগে যাবে, মানে একটু লেগ স্পেসের জায়গাটা খুব কম রাখা হয়েছে এখানে। তারপরে এয়ার হোস্টেস দিদিরা সবাইকে 1 বোতল করে জল দিয়ে দিল, আর আমাদের ফ্লাইট এবার একদম কলকাতা ছেড়ে যাচ্ছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে। আমার তো ফ্লাইটে সেকেন্ড টাইম ছিল, তাই আমার সেইভাবে একটা মানে মনে ভয় আসেনি, কিন্তু দিদির যেহেতু প্রথমবার, তাই দিদি একদম রীতিমতো ভয় পেয়ে গেছে। আমাকে তাই মাঝে মাঝে জিজ্ঞেস করছিল যে প্লেনটা উপরে উঠলে কি সোজা হয়ে যায় বা উল্টো হয়ে যায়। তো আমিও ভয় দেখাতে থাকছিলাম, আসলে সেরকম কিছুই ব্যাপার না, কিন্তু দিদিকে ভয় পাওয়াতে হেভি আমার মজা লাগছিল। তো এখন আমরা একদম মধ্য গগনে। তো দিদি তো একেবারে ভয় আর গরমে ঘেমে গেছে। আমি ক্যামেরা করছি দেখে একটু হাসলেও দেখাচ্ছে যে ওর কিছুই হয়নি। যাই হোক, এখন পুরো বাইরে মেঘ দেখা যাচ্ছে, মেঘ। তো এখানে আমাদের সিটের সামনে একটা করে পকেট থাকে। তো সেখানে 3 ধরনের ম্যাগাজিন টাইপের জিনিস দেখতে পাওয়া যায়। সেখানে একটা থাকে এয়ার সিকনেস ব্যাগ, আর একটা ম্যাগাজিন, সেখানে কি ধরনের কি প্রোডাক্ট আছে সমস্ত কিছু দেখা যায়। আর একটা হচ্ছে প্লেনে সমস্ত সতর্কতা সংক্রান্ত নির্দেশাবলী হিন্দি আর ইংলিশে মানে থাকে। তো আমার ইচ্ছা ছিল যে ফ্লাইটের যে আমাদের ওয়াশরুমটা আছে সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো এই হচ্ছে ওয়াশরুম, ছোট্ট ওয়াশরুম, একদম দাঁড়ানোর ঠিকঠাক জায়গা নেই, একটা ছোট্ট বেসিন আর কোমোড। আর এই হলো লকের সিস্টেম। আর আমাদের হায়দ্রাবাদ পৌঁছাতে এখনো প্রায় 1 ঘন্টা মতন লাগবে। তো এই দিদির সাথে আমার সিটটা এক্সচেঞ্জ করে নিলাম। দিদি বললে একটু যে উইন্ডো সিটের সামনে বসবে। তো দেখতে দেখতেই আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেল হচ্ছে হায়দ্রাবাদে। আর এই হায়দ্রাবাদ এয়ারপোর্টের নাম হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখন আমি আর দিদি পৌঁছে গেছি হায়দ্রাবাদে। তো ওখান থেকে আমাদের চেন্নাইয়ের ফ্লাইট আছে, আমরা লে ওভার করেছিলাম। হায়দ্রাবাদ এয়ারপোর্টের নাম হচ্ছে কি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখান থেকে এবার আমরা লে ওভার করবো। লাগেজ যেটা দিয়েছিলাম আমরা, ওই ব্যাগেজটা একেবারে আমরা চেন্নাইতে পাবো, এখান থেকে পাবো না। তো আমরা এখন আছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে, আর আমরা যাচ্ছি চেন্নাইতে। তাই জন্য আমাদের পরবর্তী যে ফ্লাইটের টাইমিং সেটা আছে 1.5 ঘন্টা মতন পরে। আর আমাদের হ্যান্ড ব্যাগের যেটা আছে সেটা আমাদের আবার চেক ইন করাতে হবে। আর যে মেন আমাদের লাগেজ ব্যাগ, সেটা আমাদের সরাসরি চেন্নাইতে আমরা ব্যাগেজ কাউন্টারে পেয়ে যাবো।
তাই আর দেরি না করে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী বোর্ডিং গেটের দিকে। আর এই হচ্ছে আমাদের চেন্নাই যাওয়ার জন্য ফ্লাইট। আর এখানেও আমি উইন্ডো সিট পেয়েছিলাম, ভেবে খুব ভালো লাগছিল, কিন্তু উইন্ডো সিটের যে অবস্থা সেটা খুবই দুঃখজনক, কারণ জানলার কাজটা খুবই নোংরা ছিল, বাইরের ভিউটাই ভালো করে দেখা যাচ্ছিল না। টাকা দিয়ে উইন্ডো সিট বুক করেও এরকম এক্সপিরিয়েন্স আমি ভাবিনি। যাই হোক, এখন আমাদের ফ্লাইট হায়দ্রাবাদ ছেড়ে দিল, আর হায়দ্রাবাদ ছেড়ে এখন যাত্রা শুরু করলো চেন্নাইয়ের উদ্দেশ্যে, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তো চেন্নাইতে যাওয়ার পর অনেক নতুন নতুন ব্লগ আসছে, তাই সমস্ত কিছু দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল, লাইক করতে কিন্তু ভুলো না। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন চেন্নাই এয়ারপোর্টে। আর ফ্লাইট থেকে নামতেই আমাদের জন্য এয়ারবাস অপেক্ষা করছিল, আর এয়ারবাসে উঠেই তোমাদের একবার দেখিয়ে দেবো আমাদের এয়ারক্রাফটটা। তো এই হচ্ছে আমাদের এয়ারক্রাফট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এখন এখানে সমস্ত গ্রাউন্ড স্টাফরা দাঁড়িয়ে আছে, আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করে আমাদের ব্যাগেজ কাউন্টারে নিয়ে যাওয়া হবে। তো আমরা এখন ব্যাগেজ কাউন্টারের দিকে যাব। আর এয়ারবাসে আমরা উঠে পড়েছি, এয়ারবাসে যথেষ্ট ভিড় একদম। এয়ারবাস আমাদের এখন নিয়ে যাবে হচ্ছে আমাদের অ্যারাইভাল যে গেট ওইদিকে। তো বাস ছেড়ে দিল, এখন আমরা যাচ্ছি অ্যারাইভাল গেটের দিকে। তো চেন্নাই পৌঁছানোর সাথে সাথেই আমাদের দেখিয়ে দিল এই সাইনবোর্ডে ভানাক্কাম চেন্নাই, অর্থাৎ নমস্কার চেন্নাই। তো এখান থেকে এখন আমরা যে লাগেজ ব্যাগগুলো আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে জমা দিয়েছিলাম সেগুলো আমরা এখান থেকে এখন ডেলিভারি পাবো। দূর থেকে আমার লাগেজ ব্যাগ দেখতে পেয়েই একদম লাগেজ ব্যাগটাকে আমি নিয়ে এক্সিট গেটের দিকে চলে গেলাম। আর এক্সিট গেট থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, কারণ বাইরে আমাদের জন্য একজন স্পেশাল ব্যক্তি রয়েছেন। আর এয়ারপোর্টের বাইরে গিয়েই দেখি আমাদের জন্য অপেক্ষা করছে আমার ভ্রাতাস্থানীয় পরম পূজনীয় শ্রদ্ধেয় জামাইবাবু। তবে যে এই হাসিটা দিদিকে দেখেছিল সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছিল। তো আমরা এবার এখান থেকে সরাসরি চলে যাব আমাদের ক্যাব বুকিং পয়েন্টে, যেখানে আমাদের ক্যাব আসবে। আমরা চেন্নাই এয়ারপোর্টে এসে গেছি, আমার জামাইবাবু আমাকে নিতে চলে এসেছে। আমি তো জানি, আমার তো এখন জামাইবাবু আমাকে চেনে না, দিদির সাথে খালি কথা বলে যাচ্ছে। এই যে আমাকে চেনে না, ভুলে গেছে এখন। না, তোর তো কান বন্ধ হয়নি। আমার কিছুই হয়নি। তো আমি আর দিদি আমাদের লাগেজ ব্যাগটা জামাইবাবুকে ধরিয়ে দিয়ে পরম আনন্দে ছবি তুলতে তুলতে যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে প্রথমেই আমাদের চোখে পড়লো এই মন্দিরটা, কি লেখা ছিল বুঝতে পারছিলাম না, যেহেতু তামিল ভাষায় লেখা ছিল। তো গুগল ট্রান্সলেটর ইউজ করে দেখলাম যে এটা একটা দুর্গা মন্দির। তো এই রাস্তা দিয়ে গিয়ে যে মেন রোডটা আছে সেটা আমাদের ক্রস করতে হবে, কারণ সেখানেই আমাদের গাড়ি আসবে। দিদির কথা হচ্ছে যে এই গাছগুলো যেখানে দেখা যাচ্ছে ওটা নাকি কলকাতাতেও আছে, কি বলছিস? হ্যাঁ, হ্যাঁ, সারা হওয়া উচিত। ও এখানে কি তামিলিয়ান গাছ হবে? ইয়েস। তো আমরা এখন রাস্তা ক্রস করে গেছি। তো এই হলো এয়ারপোর্ট, তোমাদের দূর থেকে একটু দেখিয়ে দেবো, বেশ সুন্দর লাগছিল রাস্তাটা দেখতে। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি এসে গেল। তো ক্যাব আসার সঙ্গে সঙ্গে আমাদের লাগেজগুলো আমরা আগে গাড়ির ডিকিতে ঢুকিয়ে দিই, তারপরেই আমি একদম গাড়ির সামনের সিটটা দখল করে বসে পড়ি, কারণ আমি ভিডিও করতে করতে যাবো। আর এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে একটি মেট্রো স্টেশন আছে, সেটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট মেট্রো স্টেশন। আর দেখতে দেখতে প্রায় অনেকটাই সময় লেগে গেছিল আমাদের, আর বেশ অনেকটাই ট্রাফিক ছিল এখানে। আর গাড়ি সিগন্যাল ছাড়িয়ে কিছুটা এগাতেই আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে, সেটা হচ্ছে পাহাড়। কারণ আমি প্রথমবার পাহাড় দেখলাম, এই প্রথম। গাড়ি থেকে হলেও দেখে খুব ভালো লাগছিল, কারণ এটা ফার্স্ট টাইম ছিল বলে। গাড়ি কিছুটা এগাতে না এগাতে আমরা আবার সিগন্যালে আটকে গেলাম, কারণ অনেকটাই বেশ ট্রাফিক ছিল। তো রুমটা যেখানে আমার জামাইবাবু নিয়েছিল সেটা এয়ারপোর্ট থেকে প্রায় 11-12 কিলোমিটার ভেতরে, তাই আর ট্রাফিকটাও ছিল, সেই কারণে অনেকটাই লেট হয়ে গেছিল। তাই দেখতে দেখতে হয়ে গেল সন্ধে। আর আমরা তাই ঠিক করলাম যে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়বো রাত্রিরের খাবার কিনতে, কারণ আমরা অনেকটাই টায়ার্ড ছিলাম, আর ঘরে তাই কিছু রান্না বান্না করবো না। আমরা এখন পৌঁছে গেলাম বাড়িতে। আর এখন তাড়াতাড়ি করে আমাদের যে লাগেজগুলো আছে সেগুলো বাড়িতে ঢুকেই একদম রুমে তাড়াতাড়ি করে রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো রাত্রিরের খাবার কিনতে। এখানকার বাড়ির পরিবেশটাও বেশ অন্যরকম লাগছিল আমার কাছে, বেশ একটা হোস্টেল টাইপের লুক লাগছিল, কিন্তু বেশ সুন্দর ছিল। আর গাছে তো একদম গাছ ভর্তি আম। এবার আর দেরি করবো না, দেরি না করে একদম আমাদের যে লাগেজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে রুমে রেখে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, কারণ আমরা যে আমাদের রাত্রিরের খাবার সেটা বাইরে থেকেই কিনবো। তো আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি রাত্রিরের খাবার কিনতে। আর আমার জামাইবাবু বললো যে এখানে বাড়ির পাশে একটা দোকান আছে, এখানে খুব ভালো ঠান্ডা আইটেম পাওয়া যায়। তো আমরা চলে এলাম সেই ঠান্ডার দোকানে। দোকানের নাম শ্রী মীনাক্ষী রাইস শপ। আর এখানে ঠান্ডার বেশ অনেক রকম আইটেম পাওয়া যায়। আমরা নিয়েছিলাম একটা বাদাম মিল্ক ফ্রুট মিক্স, আর এই সংক্রান্ত আমার একটা শর্টস ইউটিউব চ্যানেলে আসবে, তোমরা দেখো। তারপর আমরা বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়েই একদম ঘরের দিকে যাওয়া শুরু করলাম। আর তখন আমার জামাইবাবু বললো যে এখানে খুব একটা ভালো চায়ের দোকান আছে। তখন আমরা ঠিক করলাম যে আগে চা খেয়ে নিই, তারপর আমরা বাড়িতে যাব। তো আমরা এখন যাচ্ছি সেই চায়ের দোকানের জন্য। তো এই হলো চায়ের দোকান। আমি এখানে গিয়েও যথারীতি আগে একটা ভালো সিট খুঁজে ছবি তুলতে লেগে গেলাম। আর এখানে আরেকটা ভালো লাগার ব্যাপার হচ্ছে, এখানে আমরা যে দাদাকে চায়ের অর্ডার দিয়েছিলাম তিনি ছিলেন বাঙালি, পশ্চিমবঙ্গের না, ত্রিপুরার। তো আমরা দাদাকে চায়ের অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে দাদা একদম চা বানাতে শুরু করে দেয় খুব সুন্দর করে। তো আমরা 3 কাপ চা নিয়েছি আর কিছু বিস্কিট।
আমার তো এত ভিডিও করা দেখে দাদা আমাকে জিজ্ঞেস করছিল যে কোথায় থাকি, আমি বললাম কলকাতায়। তারপর দাদা আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি কোনো ইউটিউব চ্যানেল আছে, আমার কোনো ইউটিউব চ্যানেল আছে। আমি বললাম হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি চেন্নাইতে যেখানে যেখানে ঘুরবো সমস্ত কিছু ভিডিও করে আমি কলকাতায় ফিরে গিয়ে আমার ব্লগ করে পোস্ট করবো ইউটিউব চ্যানেলে। তো তারপর আমাদের দাদা চা দিয়ে দিল, আর আমরা চা খেয়ে একদম চলে গেলাম ঘরেতে, কারণ আমাদের অনেকটাই খিদে পেয়েছিল। এবার আমরা বিরিয়ানিটা খাবো। তো এই হলো বিরিয়ানি, আর এই বিরিয়ানির সাথে আমাদের কলকাতা বিরিয়ানির অনেক ডিফারেন্স আছে। যেমন মেন আমাদের কলকাতা বিরিয়ানির যে কনসেপ্টটা আলু, এই বিরিয়ানিতে কোনো আলু নেই। আর 2 পিস চিকেন ছিল, আর রায়তা যেটা থাকে সেটা হচ্ছে পেঁয়াজ দিয়েছিল, পেঁয়াজ কুচিয়ে, তো তার সাথেই একেবারে রায়তাটা মিক্সড করা ছিল। আর একটা জিনিস ছিল, সেটার নাম কি বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু খেতে খুব ইউনিক ছিল। এই যে প্যাকেটে যেটা বাঁধা আছে সেটাও খুব সুন্দর ছিল। তো আমরা এখন খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কারণ এর পরের দিন অর্থাৎ আমার যে সেকেন্ড ব্লগ, সেখানে তোমরা অনেক কিছু দেখতে পারবে, আমরা অনেক কিছু ঘুরবো, অনেক জায়গায় যাব। তো সমস্তটাই আমার ইউটিউব চ্যানেলে আমি ব্লগের মাধ্যমে পোস্ট করব। তো সমস্ত কিছু দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা। তোমাদের যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমার ভিডিও, সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলটা ক্যালকাটা জাংশন। থ্যাংক ইউ গাইস।